নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন একেবারে প্রথম দিন থেকেই PB24 নিয়মিতভাবে আপনাদেরকে এই কথাটিই বলে এসেছে যে আমরা চাই আগামীকালকের সকালটি আরেকটু ভালো হোক, আরেকটু অন্যরকম হোক। আমরা চাই আগামীকালকের সকালটি নতুন বার্তা নিয়ে আসুক আমাদের প্রত্যেকের জন্য। আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে এই সরাসরি আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি ভাবনা নিয়ে, এক একটি ঘটনার বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে আসি, যে বিষয়গুলো আমাদেরকে কোনো না কোনো ভাবে ভাবাচ্ছে, আমাদেরকে চিন্তায় ফেলছে। আমাদের আজকের এই আলোচনায় আমরা আপনাদের সঙ্গে আছি এবং আমরা স্পষ্টভাবে বলতে চাইছি যে আসুন আমরা চারপাশকে একটু অন্যরকম ভাবে দেখার চেষ্টা করি, ভাবার চেষ্টা করি। প্রতিদিন আমাদের এই শহর এবং রাজ্যে যে বিষয়গুলো ঘটছে, এই বিষয়গুলোর সঙ্গে আমি আপনি কতটা জড়িয়ে, আমাদের সম্পৃক্ততা কতটা এগিয়ে নিয়ে যেতে পারে সভ্য সমাজকে, তা আপনাদের ভাবতে হবে এবং সেই ভাবনা কোথাও না কোথাও প্রতিফলিত হতে হবে সমাজের বুকে। আমরা দেখতে পাচ্ছি এবং আমরা নিয়মিতভাবেই এখন দেখতে পাচ্ছি যে নেশা, ড্রাগ, এই দুটো শব্দ আমাদের ভীষণ ভীষণ পরিচিত হয়ে উঠেছে। তাতে আমরা দেখছি যে নারীরাও জড়িয়ে পড়ছেন, বোনেরা, মায়েরা, আমাদের দিদিরা, তাদেরকে নানাভাবে কৌশলে হয়তোবা এই চক্রগুলোর মধ্যে নিয়ে আসা হচ্ছে। আমি বলবো না যে তাদের ইচ্ছে নেই, আমি বলবো না যে তাদেরকে সবটাই জোর করে করানো হচ্ছে, তাদেরও অর্থের লোভ আছে বা তারা কোনো না কোনো প্রলোভনে সেই ফাঁদে পা দিচ্ছেন। প্রশ্ন হলো, নারীদের ব্যবহার করে অস্ত্র হিসেবে এই চোরা কারবারি যারা করছেন, নেশার কারবারে যারা যুক্ত, তাদের প্রত্যেককে আমরা চিহ্নিত করতে পারছি কিনা, আইনের আওতায় নিয়ে আসতে পারছি কিনা এবং আমাদের এই প্রজন্মকে বাঁচাতে পারছি কিনা। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের ভাবনা চিন্তা আমরা জানবো, শুনবো। আপনারা আমাদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করবেন। তবে আমরা দেখাতে চাই এক দুটো উদাহরণ এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে চোরেদের দল কিভাবে শহর থেকে রাজ্যের নানা জায়গায় ছড়িয়ে গেছে তা নিয়েও কিছু ঘটনা আপনাদের সঙ্গে আজ এই আয়োজনে দেখুন। গতকালকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি অভিযান চালানো হয়, গাঁজা বিরোধী মানে নেশা বিরোধী অভিযান চালানো হয়। সেই অভিযানের মধ্যে বিশেষ করে নেতৃত্ব দিয়ে দেয় কমলা মোরা সিং, আমাদের পূর্ব থানা মহিলা অফিসার, এবং সঙ্গে আসিফ আলী এবং শ্যামল, ওনারা হচ্ছেন কলেজলা আউটপোস্ট থেকে, এবং টোটালি এই অভিযানটাকে নেতৃত্ব দিয়েছেন ওসি রানা চ্যাটার্জি। খবর ছিল যে 36 কেজি গাঁজা সহ, মানে গাঁজা সহ দুইজন ব্যক্তি যারা বিহারে বসবাসকারী, ওরা ত্রিপুরা থেকে গাঁজা নিয়ে যাবে এবং এটা আমাদের যমুনানগর রেল স্টেশন থেকে সেটা উঠবে। তো সেই অনুযায়ী প্লেন ক্লথে একটা টিম বসানো হয় এবং ঠিক 3টা, সাড়ে 3টা, 4টার দিকে ওরা তখন আসে যমুনানগর স্টেশনে। আসার পর তাদের কাছে কতগুলি লাগেজ পাওয়া যায়, যে লাগেজগুলি খুলে চেক করে ওদের কাছ থেকে 36 কিলোগ্রাম গাঁজা পাওয়া যায়, 8টা প্যাকেট সহ, এবং ক্যাশ 3000 টাকা এবং মোবাইল ফোন আছে, 2টো মোবাইল ফোন। অ্যাকর্ডিংলি NDPS অ্যাক্টের উপর একটি কেস হয়। তাদেরকে আজকে আমরা কোর্টে পাঠাবো এবং পুলিশ রিমান্ডে আনবো। এনে বিস্তারিত গাজার সোর্স থেকে আরম্ভ করে এগুলি বাকি যে ফিডব্যাক যেগুলি আছে সবগুলি আমরা বার করে আনবো। এবার প্রাথমিকভাবে কি জিজ্ঞাসাবাদে কোথায় থেকে তারা এই গাছগুলো নিয়ে যাচ্ছে? প্রাথমিকভাবে আমরা ওরা বিহার নিয়ে যাবে এতটুকু ওরা স্বীকার করেছে। ত্রিপুরার কোথায় থেকে? ত্রিপুরার কোথায় থেকে ওরা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, সেটা আমাদেরকে ভালোভাবে ভেরিফাই করতে হবে। তারা কি ত্রিপুরার না বিহারের? এরা বিহারের। এদের নাম হচ্ছে রূপেশ কুমার, আরেকজন মহিলার নাম হচ্ছে খুশবু দেবী। কত টাকা বাতামূল হবে? 3-3.5 লাখ। ত্রিপুরার মানে কার সঙ্গে যুক্ত, কার সঙ্গে কথাবার্তা বলে গাছগুলো নিয়ে যাচ্ছে? ওই জায়গাতেই তারা বিস্তারিত বলছেন, তাই এদেরকে পুলিশ রিমান্ডে আনা হবে। ঘটনাটা হয়েছে, আমরা বাড়িতে আসছিলাম না, তো আজকে সকালবেলা বাড়িতে এসে দেখি মেন গেটের এদিকে মানে বাউন্ডারির গেট তালা ধরে আছে, আর তারপরে আপনার এই গিলের যে গেট আছে এই গেট ভাঙছে, ভাঙের ভিতরে এই দরজাটা ভাঙছে, এই দরজাটা ভাঙে এসে এদিকে দুটো সেটা ঘরে যা ছিল সোনা লঙ্কার টাকা পয়সা সব নিয়ে গেছে। কত টাকা করবো টাকা নিচ্ছে? টাকা নিচ্ছে ধরুন না 30-40 হাজার টাকা ক্যাশ টাকা নিচ্ছে, আর সোনা লঙ্কা 4-5 কোটির মতো সোনা লঙ্কা নিচ্ছে। হঠাৎ করে এরকম বিশাল করে এরকম চুরের একটা মানে উপদ্রব, কি বলবেন? এখন আমরা অ্যাকচুয়ালি দেখেন এখানে আইসি যে মানে 7-8 মাস হয়েছে, আমরা ওই পাড়াতে একটা বাড়ি আছিল, ওই বাড়িতে যে মানে গর্তঘরে এত ভালো আছিল না, কিন্তু ওইখানে আমরা সবকিছু রেখে সেরা মানে যাইতাম কোনোখানে গেলে, কিন্তু কিছু হয়েছে না। কিন্তু এখানে তো এরকম ঘটনা বলাই যায় না, আমি বলতে পারি না কি মানে কি কুমার
কি নাম এই জায়গাটার? এদের নাম উত্তর বদিপুর। আপনার নাম? মন্টু দেবনাথ। থানাতে খবর তো হয়েছে? আমরা এক বাইরে কইছিলাম ফোন করার লেগে। আইছেন এখন পুলিশ? না, আসছিলাম মনে হয়। আমাদের পিএমসি শেখেরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, আমরা গতকালকে 4:30 স্কুল বন্ধ করে গিয়েছি। আজকে যখন সকালের আমাদের যারা স্কুলে সকালের স্টাফরা আছে মর্নিং সেকশনের, ওনারা সকাল 6:20-তে স্কুলে আসে। স্কুলের মেইন 2টা গেট খুলে তারা ভিতরে ঢুকার পরই দেখে হেডমাস্টার মশাই রুম, যে দুপুরের হেডমাস্টার মশাই রুম দরজা ভাঙ্গা খোলা, এবং সঙ্গে সঙ্গে তারা আমাকে জানিয়েছে যে তার স্কুলের রুম ভাঙ্গা, আরো কয়েকটা রুম তারা ভাঙ্গা দেখতেছে। কি ভাঙা দেখেছে? মানে রুমের দরজাগুলি ভাঙ্গা প্রথমে আমাকে জানিয়েছে। তো আমি বললাম সঙ্গে সঙ্গে থানাকে জানাও, এবং সঙ্গে সঙ্গে তারা আমতলী পিএসকে জানিয়েছে। এখানে লোকাল যারা এসএমসির চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা আছে ওনাদেরকেও আমি জানিয়েছি ফোনে। আমি আগরতলা থেকে এসেছি, এসে দেখলাম ইতিমধ্যে পুলিশও এসেছে, আমতলী থানার পুলিশ কর্তৃপক্ষ। আমরা দেখলাম যে এইচএমের রুমের 2টা আলমারি ভাঙ্গা, এরপরে এই জেন্টসের যে স্টাফ রুম সেখানে 3টা আলমারি ভাঙ্গা, এক্সামে 7টা আলমারি ভাঙ্গা এক্সাম রুমের, তারপরে দরজা ভাঙ্গা, এই নার্সারি রুমের দরজা ভাঙ্গা, তারপর আমাদের যে 2টা গেট আছে মূল বিল্ডিং এর, একটা পশ্চিম দক্ষিণ দিকের মেইন মানে কলাপসেবল গেটের এখানে 2টা মানে তালা দেওয়া না, 2টা তালাই ভাঙ্গা। এইভাবে আমরা দেখলাম, এবং পুলিশ সবগুলো দেখলো, তদন্ত করলো, তারা বিভিন্ন কিছু লিখে নিয়েছে কি কি ভেঙেছে। এই হলো আমাদের প্রাথমিক অবস্থা, আমরা এইগুলি দেখতে পেয়েছি। কি কি নিয়েছে? আমাদের দেখার মধ্যে কিছুই আমরা দেখি না নিতে, তবে এইচএমের যে রুমটা, এই রুমের মধ্যে আমার 2টা আলমারি ছিল। এই একটা আলমারির মধ্যে আমাদের মানে হয়তো 1000 খানেক টাকা ছিল। এই টাকাটা আমাদের পাসবুক কতগুলো ছিল, ব্যাংকের পাসবুকের ভিতরে ছিল। এখানে ইদানিং মানে আমাদের ছেলেরা এই গতকালকে আমাদের মানে স্কুল লেভেল বিজ্ঞান ভিত্তিক স্কুল লেভেল সায়েন্স এক্সিবিশন হয়েছে। কিছু টাকা তারা বিভিন্ন মানে এক্সিবিশনের জন্য কেনার জন্য এখান থেকে কিছু টাকা তাদেরকে দেওয়া হতো। এখানে হয়তো 1000 খানেক টাকা ছিল। এই টাকাটি তারা আমরা আমাদের নজরে আছে, এখন পর্যন্ত আমাদের নজরে যা আসলো আপাতত। আচ্ছা স্যার, একটা বিষয়, স্কুলে কি নাইট গার্ডের কোনো ব্যবস্থা আছে? না, আমাদের স্কুলে কোনো নাইট গার্ড নেই। স্কুলে অনেকদিন ধরে স্কুলে নাইট গার্ড নেই। যেহেতু নাইট গার্ড নেই, সেই বিষয়ে আপনি সরকারের কাছে কি আবেদন রাখবেন? আমরা নিশ্চয়ই আমাদের বার্তা থাকবে আমাদের সরকারের কাছে, আমাদের মানে প্রেয়ারও আমরা দেব ইতিমধ্যে, যেন আমাদের বিদ্যালয়গুলিতে, শুধু আমাদের বিদ্যালয় না প্রতিটা বিদ্যালয়গুলিতে যদি নিশ্চয়ই নাইট গার্ডের ব্যবস্থা থাকে, তবে এই ধরনের দুর্ঘটনার হাত থেকে হয়তো আমরা অনেকটা পরিত্রাণ পাবো। এবং সিসি ক্যামেরা থাকলেও আমরা আমরা মানে হয়তো আমরা এই বিষয়গুলি সম্পর্কে আরেকটু আমরা সজাগ থাকতে পারতাম আর কি। কাঠগুলি করতে আনছেন এটি কই নিয়ে যাবেন? মালিক কেটা? বাড়ি কই? আসি এমনপুর। এটা বই জানেন না? আপনার লইয়েছে কেটা? শিমুল সবসময় কাজ করেন নাকি? তারা কি সবসময় কাজ করতো? তো আজকে আপনার পয়সা করতে কোনখানে? হ্যাঁ, জেনিয়া। আপনি তো গাড়ি চালক নাকি? তো আপনি গাড়ি চালক করা দুনো গাড়ির? আপনার 4 জন কিতা? আমরা কাজ করি আর কি 4 জন। পুরে ত্রিশুলিং এ বেরোই। তারপর মানে সন্ধ্যা 5:30 নাগাদ আমাদের কাছে খবর আছে যে মুঙ্গিগামী পিএস থেকে 2টো গাড়ি সিজ করেছে 31 মাইল থেকে। তারপর আমাদেরকে ইনফর্ম করে, আমরা গিয়ে গাড়িটিকে মুঙ্গিগামী পিএস সিজ করে আমাদেরকে হ্যান্ড ওভার দেয়। গাড়ির সঙ্গে আর মানে কারোর 4 জন আসামি পাওয়া গেছে, আমাদেরকে হ্যান্ড ওভার দিয়েছে। এটা করতে বুঝেছিল তারা লংতরাই থেকে আগরতলা যাবে। যে কাঠগুলো ধরেছে, কাঠের বাজারের মূল্য কত এবং গাড়ি সহ কত? গাড়ি সহ আনুমানিক 10 লক্ষ টাকা। কি ব্যবস্থা যারা ধরা হয়েছে তাদেরকে এখন আমরা মেডিকেল করে
থানায় দেবো, টেলিমার পিএসে, কালকে এদেরকে কোর্টে চালান করা হবে। আমাদের বাড়ি কালীটিলা। এই তো আমি সন্ধ্যা 5:20 আমি বাড়িতে আইছি, দুধবাতি দেখালাম। আমার ছেলেও বাড়িতে নাই, ছেলের মা গেছে মামার বাড়িতে। তো আজকে আমি ঠাকুর ঘর খুললা দুধবাতি দিয়ে বড় বড় ঢুকছি, ঢুকে দেখি আমার এখানে আলমারি ভাঙা, এই আলমারিটা ভাঙা, আর ওইখানের আলমারি থেকে স্বর্ণ অলংকার যা আছে সব নিয়ে গেছে। আনুমানিক কত টাকার স্বর্ণালঙ্কার হইব? 14 লাখ টাকা রইব আনুমানিক। কি নাম আপনার? অংশুমান দত্ত। কি করেন আপনি? আমি গ্রামের ফরেস্ট অফিসে কম্পিউটারে কাজ করি। আচ্ছা, কি মনে করতেছেন, মানে কারোর সন্দেহ বা কোনো কিছু এরকম? না, সন্দেহ তো আমি এমন জীবনে আমি এমন দেখছিও না, কিন্তু আজকে যে আমার এরকম হয়েছে আমি একটু এটি চিন্তা করতেছি। এখন তো তারা তো টহলদারি করে সবসময়, আমি দেখি। বলুন, শুনছি। টেলিভিশনের আওয়াজটা বেড়ে আছে, আপনি টিভির আওয়াজটা কমান, তারপর কথা বলুন। যে আমাদের যে বাচ্চা সাক্ষাৎকার ছিল, এখন তো চোর ডাকাত নেশা কারবারে অনেক কিছু বেড়ে গেছে। এই বিষয় নিয়ে একটু জানতে চাই আর কি, এটা আমার বক্তব্য আর কি, অন্য কিছু না, এটাই আমার বক্তব্য। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় আপনারা যারা রয়েছেন, আপনারা যারা বিষয়গুলো নিয়ে কথা বলছেন, এবং আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে যুক্ত হন এক একটি ভাবনার সঙ্গে আপনাদের নিজেদের মতামত জানাতে, আমরা আপনাদের সকলকে বলতে চাই, একেবারে স্পষ্টভাবে বলতে চাই যে রাজ্যটা আমাদের প্রত্যেকের, আমার, আপনার, আমাদের প্রত্যেকের। এই রাজ্যের প্রতিটি কোণকে ভালো রাখার দায়িত্ব আমাদের। রাজনীতি, ধর্ম, বর্ণ ইত্যাদি নিয়ে মতবিরোধ, মতানৈক্য থাকবেই, থাকতে পারে, কিন্তু তাই বলে আমরা যদি এই জায়গাগুলোকে রাজনীতিতে ঢুকিয়ে দিই বা ধর্ম বর্ণকে রাজনীতিতে এনে তারপরে নিজেরা নিজেদের মধ্যে বিভেদ তৈরি করতে থাকি, তাহলে দিনের শেষে ক্ষতি হবে আমার রাজ্যের, আমাদের রাজ্যের। সেই জায়গা থেকে আমরা এই যাবতীয় যত ঘটনা শুনতে পাবো, দেখতে পাবো, জানতে পাবো, বুঝতে পারবো, যদি কোনো ইঙ্গিত কোথাও পাই যে আমাদের রাজ্যে, আমাদের পাড়ায়, আমাদের গ্রামে, আমাদের শহরে বা আমাদের পাহাড়ে নেশা পাচারকারীরা ঘুরে বেড়াচ্ছে, তাতে নারীরা যুক্ত, তাতে পুরুষেরা যুক্ত, তাতে যুবক, কিশোর, কিশোরীরা যুক্ত, আমাদের এগিয়ে আসতে হবে। আমাদের এগিয়ে এসে প্রশাসনের সহযোগিতা নিতে হবে, পুলিশের সহযোগিতা নিতে হবে, এবং এক বাক্যে দাঁড়িয়ে এই বিষয়গুলোর প্রতিবাদ করে নতুন একটি ভোরের স্বপ্ন দেখতে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে চুরি, নেশা কারবারি, নারীদের অংশগ্রহণ নেশা পাচারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে যখন আজ আমরা কথা বলছি, আমরা আপনাদের প্রত্যেকের সেই অংশগ্রহণটুকু মনে মনে চাইছি যে আসুন আমরা মিলেমিশে একসঙ্গে লড়াইটা করি। দেখুন, বন্ধু আছেন সঙ্গে, একবার কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি তো বলছি, আপনারা বললে কি হবে দাদা, নেশার ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা জায়গাতে ছড়িয়ে আছে। নেশাগুলি আসছে কোথা থেকে? চুয়াডাঙ্গায় গিয়ে আসছে, বাইরে রোডে আসছে, বাইরে রোডে যে মেইন গেট চুরাইবাড়ি, পুলিশ প্রশাসন এখানে থাকে, ডিউটি থাকে। এই যে দাদা, আমি একটু আপনার সঙ্গে কথা বলি। এই যে আপনি প্রথমে বললেন আপনারা বললে কি হবে, এই যে আপনি বলছেন, আপনার কথাগুলো তো সবাই জানে, আপনি কেন বলছেন তাহলে? মানে আপনি ভাবছেন বলেই তো বলছেন, তাই না? আপনি এই বিষয়গুলো নিয়ে ভাবেন বলেই তো বলছেন, বা আপনি চিন্তা করেন বলেই তো টেলিফোন করে কথাগুলো বলছেন। আমরা বললে কি হবে তার উত্তরও একই রকম, আমরা চিন্তা করি, আমরা বিষয়গুলোর শুনুন, একটু শুনুন, হ্যাঁ একটু শুনুন, বুঝতে পেরেছি, আপনি একটু শুনুন, আপনি একটু শুনুন। মেন সীমানা কোথায়? চুরাইবাড়ি, চুরাইবাড়ি থেকে তো আসছে। এখানে কি প্রশাসন নাই? পুলিশ প্রশাসন নাই? কে ধরলো? কারা ধরলো? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। তাহলে কে ধরলো, কারা ধরলো তাদের? আমি আপনি ধরেছি? পুলিশই তো ধরেছে।
হ্যালো, হ্যাঁ, পুলিশই তো ধরেছে তাদেরকে। কে ধরলো তাদের? কয়টা জিনিস ধরেছে আপনি বলুন। আপনি জানেন যে কয়টা ধরেনি তার কোনো হিসেব কি আমাদের কাছে আছে? নাম মাত্র ধরছে। হ্যাঁ, এখন যদি আমি 2-4টা কথা বলি আপনারা বলবেন কোনটা কেটে দেবেন, দরকার নাই বলার আমার। নেশা গুলি আগে কি ছিল? গাঁজা, ঠিক আছে, গাঁজা। এখন এই যে ইয়াবা, ট্যাবলেট, ইনজেকশন, এইগুলি কোথা থেকে আসছে? বাইরে থেকে আসছে। আপনি ওই একটা জায়গাতেই পড়ে আছেন। কোথা থেকে আসছে, কোথা থেকে আসছেটা দিয়ে শুনুন না, একটু শুনুন। আপনি একা কথা বললে কি করে হবে? মূল যে বিষয়টা সেটা হচ্ছে, শুনুন, কথা বলছেন, আমার কথাটা একটু শুনুন। আপনার মাধ্যমে তো আমি প্রশাসনকে জানান দিতে চাই। আমি একটু শুনুন আমার কথাটা। হ্যাঁ, বলুন। নেশাটা কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে আপনি বলে দিন, জানান দিয়ে দিন। বাইরে থেকে আসছে। বাইরে কোথা থেকে? কোথা থেকে? বাইরে কোথা থেকে? পুলিশ প্রশাসন কি করছে? পুলিশ দপ্তরটা কার? মুখ্যমন্ত্রীর। একটা পুলিশ পিওতে এখানে যদি 2 বছর চাকরি করে, প্রচুর টাকা ইনকাম। কারণ ত্রিপুরা রাজ্যের মানে যুব সমাজটাকে বিজেপি সরকার ধ্বংস করে দিচ্ছে। আচ্ছা, বলতে চাই আপনি ওই একই লাইনে চলে গেলেন। শুনুন দাদা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি প্রথম কথা, আমি 2বার আপনার টেলিফোন নিয়েছি, 2বার টেলিফোনে কথা বলার চেষ্টা করেছি, এবং খানিকটা প্রশ্ন বা পাল্টা প্রশ্ন আমাদের তরফেও থাকতে পারে, সেগুলো নিয়ে একটু আলোচনা হতেই পারে। আপনি নিজের কথা যেটা বললেন শেষে ওই শেষ লাইনটা বলেই ফেললেন যে বিজেপি করছে, কেউ টেলিফোন করে বলবেন সিপিএম করছে, কেউ টেলিফোন করে বলবেন এগুলো কংগ্রেস নেতাদের চক্রান্ত। সুতরাং, বা কেউ বলতে পারেন এগুলো তিপ্রামথা করাচ্ছে, আইপিএফটি করেছে এর আগে, এখনো করাচ্ছে। ওই তর্কে বিতর্কে গিয়ে আমি আপনাকে কোনো উত্তর দিতে পারবো না, আপনারাও পারবেন না। বা আমি যদি পাল্টা 5টা প্রশ্ন করি, এগুলো নিয়ে হয়তোবা কথা বাড়বে। কিন্তু আমাদের যা বক্তব্য বা আমরা যেটা প্রধানত বলতে চাই, এবং আমরা রোজ এটাই বলার চেষ্টা করছি, যে এখানে তো কোনো রাজনীতি করে লাভ নেই। এখানে বিজেপি করছে যদি হয়, তা প্রমাণ সহ আপনি প্রশাসনের কাছে তুলে ধরুন নাগরিক হিসেবে। যদি এটা সিপিএম বা তিপ্রামথা বা আইপিএফটি করছে বলে মনে করেন, তাহলে সেটাও পুলিশের কাছে, প্রশাসনের কাছে বা সামাজিক মাধ্যমে তুলে ধরুন। সেটা না করে আমি নিজের নাম গোপন রেখে আন্দাজ করে করে কিছু কথা বা অভিযোগ, যেগুলো আমরা সবাই নিয়মিতভাবে পাড়ার রকে বসে বা ঘরে বসে চা পান করতে করতে বলি, তা তো বলতেই পারি, তাতেও কোনো আপত্তি নেই। বন্ধু আছেন, একটু কথা বলি। কে আছেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো, আমি বলতে চাই, হ্যালো, হ্যাঁ, বলতেছি যে বিষয়টা এমন না, কিন্তু অন্য সরকারের দায়িত্বটা ঠিক না, কিন্তু বিষয়টা নিয়ে যে সিপিএম কংগ্রেস আজকে বিজেপি সরকার আছে, আগামী দিন সিপিএম সরকার একেবারে কংগ্রেস সরকার কিন্তু নেশাগামী নিয়া, নারী নির্যাতন নিয়া, বিষয়টা কিন্তু সরকারকে করে কিন্তু কোনো লাভ নেই আমি মনে করি। বিষয়টা আমাদের যে মানুষ যে বৈশিষ্ট্য বা আমরা মানবিকতা বা মানুষ হিসাবে যদি চলি, বিষয়টা আমাদের ভিতরে ভাবতে হইবে। আমাদের আমরা চরিত্র নীতি আমরা নিজে চলতে হইবে। ঠিক, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকেও এই নিয়ে চলতে হবে, আমাদেরকে এই নিয়ে আলোচনায় থাকতে হবে। শুধুমাত্র বিজেপি বিজেপি, কংগ্রেস কংগ্রেস, তৃণমূল করে করে আমরা যেন পচে যাচ্ছি। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, এবং বেরিয়ে এসে নিজেদের দায়িত্ব সম্পর্কে সজাগ হতে হবে। সংবিধানটা একটু একটু পড়তে হবে, আমাদেরকে জানতে হবে রাজনীতির বাইরেও আমরা কিভাবে একটি সভ্য সমাজে দাঁড়িয়ে নিজের ভূমিকাটুকু পালন করতে পারি। আমাদেরকে জানতে হবে আমার কথা আমি কিভাবে নেতাদের, নেত্রীদেরকে শোনাতে পারি। আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে সংবিধান আমাকে এই দেশে বেঁচে থাকার জন্য কি কি অধিকার দিয়েছে। এই বিষয়গুলো না করে আমি আমার প্রতিবাদের কোনো জায়গায় না গিয়ে, কোথাও কোনোদিন কারোর সাহায্য না চেয়ে শুধু মনে মনে রাজনীতিকে গালাগালি করে গেলাম, কিছু দল আর কিছু নেতা নেত্রীদের নামে বদনাম করে গেলাম, তাতেও লাভের লাভ কিছুই হবে না। আমার মনে হয় যদি আপনি জানেন আপনার এলাকায়, আপনার পাড়ায় কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী সরাসরি এসবের সঙ্গে যুক্ত, তাদের কথা বলুন, তাদের কথা প্রমাণ সহ বলুন, বা তাদের কথা গিয়ে অন্তত প্রশাসনকে জানান, পুলিশকে জানান। আমি কোনোটাই করলাম না। নিদেন পক্ষে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে টেলিফোন করে আপনার পাড়ার যারা নেশা কারবারি বলে আপনি মনে করছেন
তাদের বিস্তারিত বলুন না, দেখুন না আদৌ কোনো ব্যবস্থা হয় কিনা। আমি বা আমরা কে বলার যে ব্যবস্থা হয়েই যাবে বা হচ্ছে প্রতিদিন, না, কিন্তু চেষ্টা তো করতে হবে। আমরাই তো চেষ্টা করব, আমরা যারা নাগরিক, আমাদের ঘরে যাদের ছেলে মেয়েরা আছে, ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, 11-এ পড়ে, কিংবা মেয়েটি 3rd সেমিস্টারে পরীক্ষা দেবে এবারে, আমরা তাদের হয়ে কথা বলবো না? আমরা তাদের হয়ে প্রশাসনের সাহায্য নেব না? পুলিশের সাহায্য নেব না? নিতে হবে আমাদের। এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা যদি একে অপরকে এই বিষয়গুলো না বলি, না বোঝাই, আগামী দিনে আমাদের প্রত্যেকের ক্ষতি হবে। শুনুন। গতকালকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি অভিযান চালানো হয়, গাঁজা বিরোধী মানে নেশা বিরোধী অভিযান চালানো হয়। সেই অভিযানের মধ্যে বিশেষ করে নেতৃত্ব দিয়ে দেয় কমলা মোরা সিং, আমাদের পূর্ব থানা মহিলা অফিসার, এবং সঙ্গে আসিফ আলী এবং শ্যামল, ওনারা হচ্ছেন কলেজলা আউটপোস্ট থেকে, এবং টোটালি এই অভিযানটাকে নেতৃত্ব দিয়েছেন ওসি রানা চ্যাটার্জি। খবর ছিল যে 36 কেজি গাঁজা সহ, মানে গাঁজা সহ 2 জন ব্যক্তি যারা বিহারে বসবাসকারী, ওরা ত্রিপুরা থেকে গাঁজা নিয়ে যাবে এবং এটা আমাদের যমুনানগর রেল স্টেশন থেকে সেটা উঠবে। তো সেই অনুযায়ী প্লেন ক্লথে একটা টিম বসানো হয় এবং ঠিক 3টা, 3:30, 4টার দিকে ওরা তখন আসে যমুনানগর স্টেশনে। আসার পর তাদের কাছে কতগুলি লাগেজ পাওয়া যায়, যে লাগেজগুলি খুলে চেক করে ওদের কাছ থেকে 36 কিলোগ্রাম গাঁজা পাওয়া যায়, 8টা প্যাকেট সহ, এবং ক্যাশ 3000 টাকা, এবং মোবাইল ফোন আছে, 2টো মোবাইল ফোন। অ্যাকর্ডিংলি এনডিপিএস অ্যাক্টের উপর একটি কেস হয়। তাদেরকে আজকে আমরা কোর্টে পাঠাবো এবং পুলিশ রিমান্ডে আনবো। এনে বিস্তারিত গাঁজার সোর্স থেকে আরম্ভ করে এগুলি বাকি যে ফিডব্যাক যেগুলি আছে সবগুলি আমরা বার করে আনবো। এবার প্রাথমিকভাবে কি জিজ্ঞাসাবাদে কোথায় থেকে তারা এই গাঁজাগুলো নিয়ে যাচ্ছে? প্রাথমিকভাবে আমরা ওরা বিহার নিয়ে যাবে এতটুকু ওরা স্বীকার করেছে। ত্রিপুরার কোথায় থেকে? ত্রিপুরার কোথায় থেকে ওরা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, সেটা আমাদেরকে ভালোভাবে ভেরিফাই করতে হবে। তারা কি ত্রিপুরা না বিহারে? এরা বিহারে। নাম এদের নাম হচ্ছে রূপেশ কুমার, আরেকজন মহিলার নাম হচ্ছে খুশবু দেবী। কত টাকা বাতানো হবে? ঘটনাটা হয়েছে আমরা বাড়িতে আসছিলাম না, তো আজকে সকালবেলা বাড়িতে এসে দেখি মেন গেটের এদিকে মানে বাউন্ডারির গেট তালা ধরে আছে, আর তারপরে আপনার এই গিলের যে গেট আছে এই গেট ভাঙছে, ব্যাংকের ভিতরে এই দরজাটা ভাঙছে, এই দরজাটা ভেঙে এসে এদিকে ঢুকে সেটা ঘরে যা ছিল সোনা অলংকার টাকা পয়সা সব নিয়ে গেছে। কত টাকা হইব টাকা নিচ্ছে? টাকা নিচ্ছে ধরুন না 30-40 হাজার টাকা ক্যাশ টাকা নিচ্ছে, আর সোনা অলংকার 4-5 কোটির মতো সোনা অলংকার নিচ্ছে। হঠাৎ করে এরকম বিশাল করে এরকম চুরের একটা মানে উপদ্রব, কি বলবেন? এখন আমরা অ্যাকচুয়ালি দেখেন এখানে আইসি যে মানে 7-8 মাস হয়েছে, আমরা ওই পাড়াতে একটা বাড়ি আছিল, ওই বাড়িতে যে মানে গর্তগুলো এত ভালো আছিল না, কিন্তু ওইখানে আমরা সবকিছু রেখেছিলাম, মানে যাইতাম কোনোখানে গেলে, কিন্তু কিছু হয়েছে না। কিন্তু এখানে তো এরকম ঘটনা বলাই যায় না, আমি বলতে পারি নাকি, মানে কি কুমার কি নাম এই জায়গাটার? এই জায়গার নাম উত্তর বদিপুর আর কি। আপনার নাম? মন্টু দেবনাথ। থানাতে খবর তো হয়েছে? আমার এক বাইরে কইছিলাম ফোন করার লেগে। আইসেন এখন পুলিশ? না আসছিলাম মনে হয়। আমাদের পিএমসি শেখেরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, আমরা গতকালকে 4:30 স্কুল বন্ধ করে গিয়েছি। আজকে যখন সকালের আমাদের যারা স্কুলের সকালের স্টাফরা আছে মর্নিং সেকশনের, ওনারা সকাল 6:20-তে স্কুলে আসে। স্কুলের মেইন 2টা গেট খুলে তারা ভিতরে ঢুকার পরই দেখে হেডমাস্টার মশাই রুম, যে দুপুরের হেডমাস্টার মশাই রুম দরজা ভাঙ্গা খোলা, এবং সঙ্গে সঙ্গে তারা আমাকে জানিয়েছে যে স্যার স্কুলের রুম ভাঙ্গা, আরো কয়েকটা রুম তারা ভাঙ্গা দেখতেছে। কি ভাঙ্গা দেখেছে? মানে রুমের দরজাগুলি ভাঙ্গা প্রথমে আমাকে জানিয়েছে। তো আমি বললাম সঙ্গে সঙ্গে থানাকে জানাও, এবং সঙ্গে সঙ্গে তারা আমতলী পিএসকে জানিয়েছে। এখানে লোকাল যারা এসএমসির চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা আছে ওনাদেরকেও আমি জানিয়েছি ফোনে। আমি আগরতলা থেকে এসেছি, এসে দেখলাম ইতিমধ্যে পুলিশও এসেছে, আমতলী থানার পুলিশ কর্তৃপক্ষ। আমরা দেখলাম যে এইচএমের রুমের 2টা আলমারি ভাঙ্গা, এরপরে এই জেন্টসের যে স্টাফ রুম সেখানে 3টা আলমারি ভাঙ্গা, এক্সামে 7টা আলমারি ভাঙ্গা এক্সাম রুমের, তারপরে দরজা ভাঙ্গা, এই নার্সারি রুমের দরজা ভাঙ্গা, তারপর আমাদের যে 2টা গেট আছে মূল বিল্ডিং এর, একটা পশ্চিম দক্ষিণ দিকের মেইন মানে কলাপসেবল গেটের এখানে 2টা মানে তালা দেওয়া না, 2টা তালাই ভাঙ্গা। এইভাবে আমরা দেখলাম এবং পুলিশ সবগুলো দেখলো, তদন্ত করলো, তারা বিভিন্ন কিছু লিখে নিয়েছে, কি কি ভেঙেছে। এই হলো আমাদের প্রাথমিক অবস্থা, আমরা এইগুলি দেখতে পেয়েছি। কি কি নিয়েছে?
আমাদের দেখার মধ্যে কিছুই আমরা দেখি না নিতে। তবে এইচএম এর যে রুমটা, এই রুমের মধ্যে আমার দুইটা আলমারি ছিল। এই একটা আলমারির মধ্যে আমাদের মানে অত হাজারখানেক টাকা ছিল। এই টাকাটা আমাদের পাসবুক কতগুলো ছিল, ব্যাংকের পাসবুকের ভিতরে ছিল। এখানে ইদানিং মানে আমাদের ছেলেরা এই গতকালকে আমাদের মানে স্কুল লেভেল বিজ্ঞান ভিত্তিক স্কুল লেভেল সায়েন্স এক্সিবিশন হয়েছে। কিছু টাকা তারা বিভিন্ন মানে এক্সিবিশনের জন্য কেনার জন্য এখান থেকে কিছু টাকা তাদেরকে দেওয়া হতো। এখানে হয়তো হাজারখানেক টাকা ছিল। এই টাকাটি দ্বারা আমরা আমাদের নজরে আছে, এখন পর্যন্ত আমাদের নজরে যা আসলো আপাতত। স্যার একটা বিষয়, স্কুলে কি নাইট গার্ডের কোনো ব্যবস্থা আছে? না, আমাদের স্কুলে কোনো নাইট গার্ড নেই। স্কুলে অনেকদিন ধরে স্কুলে নাইট গার্ড নেই। যেহেতু নাইট গার্ড নেই, সেই বিষয়ে আপনি সরকারের কাছে কি আবেদন রাখবেন? আমরা নিশ্চয়ই আমাদের বার্তা থাকবে আমাদের সরকারের কাছে, আমাদের মানে প্রেয়ারও আমরা দেবো ইতিমধ্যে, যেন আমাদের বিদ্যালয়গুলিতে, শুধু আমাদের বিদ্যালয় না, প্রতিটা বিদ্যালয়গুলিতে যদি নিশ্চয়ই নাইট গার্ডের ব্যবস্থা থাকে তবে এই ধরনের দুর্ঘটনার হাত থেকে হয়তো আমরা অনেকটা পরিত্রাণ পাবো। এবং সিসি ক্যামেরা থাকলেও আমরা আরেকটু আমরা মানে হয়তো আমরা এই বিষয়গুলি সম্পর্কে আরেকটু আমরা সজাগ থাকতে পারতাম আর কি। কাঠগুলি করতে পারছেন এটি কই নিয়ে যাবেন? মালিক কাটা বাড়ি কই? আশিদা এমনপুর। এটা বই জানেন না? আপনার লইছে কাটা শিমুল সবসময় কাজ করেন নাকি? তার আগে সবসময় কাজ করতো। তো আজকে আপনার পাইজা করতে কোনখানে? হ্যাঁ, জিরানিয়া। আপনি তো গাড়ি চালক নাকি? তো আপনি গাড়ি চালক করা দুনো গাড়ির আপনার ৬০ জন কিতা? আমরা কাজ করি আর কি ৬০ জন। পুরে ত্রিশুলিংয়ে বেরোই, তারপর মানে সন্ধ্যা 5:30 নাগাদ আমাদের কাছে খবর আছে যে মুঙ্গিগামী পিএস থেকে দুটো গাড়ি সিজ করেছে 41 মাইল থেকে। তারা আমাদেরকে ইনফর্ম করে, আমরা গিয়ে গাড়িটিকে মুঙ্গিগামী পিএস সিজ করে আমাদেরকে হ্যান্ড ওভার দেয়। গাড়ির সঙ্গে আর মানে কারোর 4 জন আসামি পাওয়া গেছে, আমাদেরকে হ্যান্ড ওভার দিয়েছে। এটা করতে বুঝাইতেছিল তারা লংতরাই থেকে আগরতলা যাবে। যে কাঠগুলো ধরেছে, কাঠের বাজারের মূল্য কত এবং গাড়ি সহ কত? গাড়ি সহ আনুমানিক 10 লক্ষ টাকা। কি ব্যবস্থা নেব যারা ধরা হয়েছে তাদেরকে এখন আমরা মেডিকেল করে থানায় দেবো, টেলিমার পিএসে, কালকে এদেরকে কোর্টে চালান করা হবে। আমাদের বাড়ি কালীটিলা। এই তো আমি সন্ধ্যা 5:20 আমি বাড়িতে আইছি, দুধবাতি দেখালাম। আমার ছেলেও বাড়িতে নাই, ছেলের মা গেছে মামার বাড়িতে। তো আজকে আমি বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। আমার হ্যাঁ নমস্কার, বলছি। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলতে চাই, অনেক কিছু তো আজকের প্রোগ্রামে, আপনার প্রোগ্রামে তো অনেক কিছু দেখতে পাই। আসলে পুলিশ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে আমাদের রাজ্যে বা যে কোনো প্রান্তে। হ্যাঁ, যে কোনো প্রান্তে পুলিশ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। দেখা যাচ্ছে অনেক কিছু ধরা যাচ্ছে, অনেক কিছু পাচ্ছে, কিন্তু পুলিশ কিছু কাজ করছে, ঠিক আছে। পুলিশকে অনেক সময় আমরা দায়ী করি, কিন্তু আসলে কিন্তু পুলিশকে আমরা সাহায্য করতে হবে। পুলিশকে যদি আমরা পাবলিক যদি সাহায্য না করি, তাহলে পুলিশ সঠিকভাবে কাজ করতে পারবে না। পাবলিক পুলিশকে কিছু সাহায্য করতে হবে, সঠিক যাতে সৎপথটা যারা চলে ওরা কিন্তু পুলিশকে সাহায্য করতে হবে, তাহলে পুলিশ কিছু করতে পারবে না। বোঝা যাচ্ছে আপনার এই প্রোগ্রামে দেখতে পাচ্ছি, আমরা প্রোগ্রামটি দেখি। হ্যাঁ, বাচ্চারা পাশে আছি, আপনার বাচ্চারা আমি দেখতে পাই, আপনার বাচ্চারা আমি সবসময় আমি দেখি, ফলো করি। আজকে আপনার সঙ্গে আমি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। হ্যাঁ, প্লাস্টিক সম্পর্কে আমি একটু বলতে চাই যে প্লাস্টিক যে আমরা টেলিব্যাগ। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, প্লাস্টিকের টেলিব্যাগগুলি যে বাজারে হাটে বাজারে যে অনেক সময় যে পুলিশেরা যে রেড করে,
যে আমরা আপনি ঠিক বলছেন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলছেন, কিন্তু একটু বিষয়ে থাকি, আমরা একটু বিষয়ে থাকি। অনেক ধন্যবাদ, আপনি কথা বলেছেন, টেলিফোন করেছেন এবং নিজের মতামত আমাদের সামনে মেলে ধরেছেন। আমাদের আজকের এই আলোচনায় আমরা এটাই চাইছি, এই যে আপনারা কথা বলছেন, আমরা কথা বলতে চাইছি এবং আমরা মিলেমিশে দিনের শেষে তো আমাদের রাজ্যটিকে আর একটু ভালো দেখতে চাইছি, ভালো থাকার জন্য প্রত্যেকে মিলে স্বপ্ন দেখছি। আমাদের আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়েই আপনাদের বারবার করে বলতে চাই, আসুন আমরা মিলেমিশে স্বপ্ন দেখি, আমরা প্রশাসনের পাশে দাঁড়াই, সাহায্যের হাত বাড়িয়ে দিই, পুলিশকে বলি এবং প্রকাশ্যে বলি যদি এমনটা হয়েও থাকে যে আমরা জানিয়েছি কিন্তু ব্যবস্থা তো নিচ্ছে না পুলিশ, এই কথাটিও যাতে বলার সুযোগ আমাদের থাকে। আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার আপনাদের বলতে চাইছি, এখন শুধু পুরুষরা নয়, নারীদেরকেও নানাভাবে নানা চক্রে নিয়ে আসা হচ্ছে। কে বা কারা আনছে আমরা জানি না। দেখুন, দেখছি না কেমন হয়েছে ছবি, মানে বাইক বন্ধু আছেন সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। অনেক খোঁজাখুঁজির পর। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার স্যার। বলুন। হ্যাঁ বলছিলাম, একটু আগে বললেন মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে কোন রকম যদি আমাদের কোনো সমস্যা থাকে বা কিছু জানানোর থাকে ওনাকে বলার জন্য, এই জন্য আমরা বলছিলাম আর কি ওনার হেল্পলাইন নম্বরটা কোথা থেকে পাবো? 1905। 1905। হ্যাঁ, এই নম্বরে আপনি টেলিফোন করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে যে কোনো অভিযোগ, নিজেদের এলাকার কোনো খবর, হ্যাঁ এখন আপনি যদি ব্যক্তিগত বিষয় নিয়ে এই হেল্পলাইন নাম্বারে টেলিফোন করে সুযোগ সুবিধা চান তাহলে রাজ্যের 45 লক্ষ মানুষ একটা একটা করে টেলিফোন করলে তা তো পরিষেবা দেওয়ার নিশ্চয়ই কোনো সুযোগ হয়তোবা সেখানে নেই, কিন্তু সামগ্রিকভাবে প্রশাসন যুক্ত বা আইন ব্যবস্থা নিতে পারে এরকম কোনো ঘটনা যদি আপনি টেলিফোন করে বলেন, আমি নিশ্চিত বা আমরা নিশ্চিত কোথাও না কোথাও গিয়ে বিষয়গুলো কাজ করে বা করবে, কারণ এটি সরকারিভাবে ঘোষিত একটি নাম্বার। শুনুন। দেখছি না কেমন হয়েছে ছবি, মানে বাইকটা এরকম অবস্থা, অনেক খোঁজাখুঁজির পর পরে আবার জায়গাতে এরকম ঘটনা আমি কোন সময়। আর সিলিন্ডার দিশা না, সিলিন্ডার তো পাই না। এই জায়গাটার নাম কিটা? ফকিরামুড়া। এটা হচ্ছে সবাই কাছ থেকে মসজিদও নামাজ পড়তো, আমরা মহিলা ঘরের ভিতরে আমরাও তো নামাজ পড়বো, আমরাও নামাজ পড়বো রমজান মাস। এখন পরে মসজিদটা আইছে, আসার পরে দেখে প্রথম দেখে সিলিন্ডারটা নাই, সিলিন্ডার যখন নাই সিলিন্ডারের টেনশনে আছি আমরা, সিলিন্ডারটা কি হইলো এরকম ইয়াদ আর কোনোদিন হইছে না। আমার সব জিনিসপাতি সব সময় বাইরে তাই গড়ও এত ইয়াও করি না, আর কখনো কোনো দিন এরকম চুরি হয় না, এরকম চুরি আমি আর কোনোদিন হইতেও দেখি নাই, আর কোনোদিন হয়ও নাই। আমি কত বছর ধরে বাড়ি করছি, কোনো দিন এরকম চুরি হয় নাই। এই প্রথম এই ফার্স্ট আমি দেখছি এরকম মানে চুরি হয়েছে উড়ানের থেকে বাড়ির থেকে বাইক লিয়ে যেতে আবার গভীর রাত্রে দিয়েও গেছে, এমনকি সন্ধ্যার সময় কোনো সময় শুনছি না বাইক নিয়ে যেতে তখন বাজে কত 8:30 বাজে, 8:30টার সময় বাড়ির থেকে বাইক নিয়ে গেছে। সবাই গেছে মসজিদও, বাড়ি নিরল পাইছে, একদম নীরব। আমরা নামাজ পড়ি, যার যার ঘরের ভিতরে থাকি, রমজান মাসে তো সবাই সবার ঘরে থাকে, মহিলারা ঘরে থাকে, পুরুষরা মসজিদও জায়গা, এরকম নিরাল মানে একটা ইয়া পাইছে আর কি, সুযোগ পাইছে। আপনার স্বামীর ভাই? হ্যাঁ আমার স্বামীর ভাই। নাম কি আপনার স্বামী? মানিক মিয়া। আপনার নাম? আমার নাম মনোরা খাতুন। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ফকিরামুড়া। তাহলে বাইকটা দিয়ে গেছে চুরে, কিন্তু সিলিন্ডারটা দেয় নাই, বাইকটা দিয়ে গেছে, বাইকটাও দিয়ে গেছে। মনে করেন পুরাটা এলাকা একটা ইয়া হইয়া গেছে, সবাই জানাজানি হয়ে গেছে, সব মানুষ আমরা পুরা বাড়ির মানুষ আইছে, সবাই খালি কইতাছে কি হয়েছে, বাইক চুরি হয়েছে। বাইক এমন মানে সবাই শুনে অবাক, এরকম ঘটনা আর কোনোদিন ঘটে নাই, এই কারণে সবাই অবাক হইয়া জায়গা। বাইক নিয়ে গেছে, পড়তে নিচে বাড়ির ভিতরের থেকে বাইক নিয়ে গেছে। এরপরও আরো 2টা বাড়ি আছে, আমার লগে আরো 2টা বাড়ি আছে, কেউ দেখে নাই বাইকটা যা নিয়ে গেছে। কেমন ভাবে নিয়ে গেল বাইকটা
এইটাই মানে আবার বিয়েও গেছে গভীর রাতে। আপনার স্বামী কি করে? আমার স্বামী মিল চালায়, কি মিল? রাইস মিল, কৃষক। কৃষক। রাত্রে প্রায় আমরা তো এখন তো রমজান মাস চলতেছে, রাত্রে প্রায় 7:30 পৌনে 8টার দিকে আপনার এই মসজিদে থেকে আমরা সবাই মহিলারা তো যার যার ঘরে নামাজ পড়ে। এর মধ্যে মসজিদে আইছি আইয়া 9টার দিকে আইয়া দেখি তা বাইক নেই। এবার কারানিসের এলাকা ঘুরলাম, ঘুরে টুরে কোনো খবর পাই না পাওয়ার ফলে এরপরে আমরা তো আর কোনো খবর পাই না। এরপরে জানাইলাম, থানার জানাইছি না, আপনারা জানাইলাম। তো এরপরে 10টা পর্যন্ত খুঁজতে কোনো খবর নেই। এবার আমরা ঘুমাই লিছি কি তারপর আমরা রাত্রেবেলা। এরপরে ভোর 2:30-3টার দিকে আবার ওই রোজার ভাত খাওয়ার জন্য ওঠার পরে আর গেট খুললা দিয়ে বাইক দিয়া গেছে চুরে। হ্যাঁ, আর কি টানিছে বাইকের লগে? বাইকের লগে একটা গ্যাসের সিলিন্ডারটা দিয়ে গেছে নি? সিলিন্ডার দিয়ে গেছে? দিয়ে গেছেন। এটা কোন জায়গা? খবর নেই। এটা কোন জায়গা? এটা ফকিরামুড়া, উত্তর চলিলাম। ফকিরামুড়া। 7টা 7:15টার দিকে বাড়িতে আইছি, আইয়া উঠানের মধ্যে বাইকটা রাখিয়া তাড়াহুড়া করে নামাজে গেছি। নামাজে যাওয়ার পরে নামাজ থেকে আইছি 9টা-9:15টার দিকে। আইসা পরে ভাত খাইতে বসছি। ভাত খাওয়ার পরে এরপরে ওই সিলিন্ডারটা বাইরে আসলো যে আমি সিলিন্ডারটা ঘরে রাখি। সিলিন্ডারটা ঘরে রাখতে যাইতে যাইয়া দিই সিলিন্ডারটা রাখাত নাই। পরে আমার গিন্নির দিকে গেলাম যে সিলিন্ডারটা ঘরে রাখবেনি, কয় না না। সেই সিলিন্ডারটা এনে আসলো, সিলিন্ডারটা কিছু হইলো। এরপরে খুঁজতেছি, বিশ্বাসছি। এরপরে ওই বাইকটা দিন নাই উঠানো, বাইক নাই। এরপরে তো দৌড়াইয়া আলমগীর লইয়া চমুনি গেলাম। এদিকটা গ্রামে ঘুরলাম, ঘুরা টুরা পাইলাম না, কোনো সন্ধান পাইলাম না। এরপরে আমরা অনেক রাত পর্যন্ত থাইকা পিছাড়া টিছাড়া এরপরে আমরা শুয়ে পড়ছি। এরপরে 3টার সময় আমরা খাওয়ার জন্য উঠছি। ওইটা গেটের বাইরে গেছি, যাই দিয়ে চাবি সহ বাইকটা রেখে গেছে এই পর্যন্ত। আর সিলিন্ডারটা পাইছি না। এটা এমন অদ্ভুত চুরি কেমন কইতাম? তোমার বাইকটা কি বাইক? এটা হলো স্প্লেন্ডার। আমাদের আজকের এই আলোচনাটি আমরা শেষ করব। যেতে যেতে এই ঘটনাগুলো আরো 1-2বার আপনাদের না হয় দেখালাম, কিন্তু দিনের শেষে আসুন সংঘবদ্ধ হই, একসঙ্গে মিলেমিশে রাজ্যটাকে আরো সুন্দর করে গড়ে তুলি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয়ে। শুভরাত্রি। গতকালকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি অভিযান চালানো হয়, গাঁজা বিরোধী মানে নেশা বিরোধী অভিযান চালানো হয়। সেই অভিযানের মধ্যে বিশেষ করে নেতৃত্ব দিয়ে দেয় কমলা মোরা সিং, আমাদের পূর্ব থানা মহিলা অফিসার, এবং সঙ্গে আসিফ আলী এবং শ্যামল, ওনারা হচ্ছেন কলেজলা আউটপোস্ট থেকে। এবং টোটালি এই অভিযানটাকে নেতৃত্ব দিয়েছেন ওসি রানা চ্যাটার্জি। খবর ছিল যে 36 কেজি গাঁজা সহ, মানে গাঁজা সহ 2 জন ব্যক্তি যারা বিহারে বসবাসকারী, ওরা ত্রিপুরা থেকে গাঁজা নিয়ে যাবে এবং এটা আমাদের যুগনগর রেল স্টেশন থেকে সেটা উঠবে। তো সেই অনুযায়ী প্লেন ক্লথে একটা টিম বসানো হয় এবং ঠিক 3টা, 3:30, 4টার দিকে ওরা তখন আসে যুগনগর স্টেশনে। আসার পর তাদের কাছে কতগুলি লাগেজ পাওয়া যায়, যে লাগেজগুলি খুলে চেক করে ওদের কাছ থেকে 36 কিলোগ্রাম গাঁজা পাওয়া যায়, 8টা প্যাকেট সহ, এবং ক্যাশ 3000 টাকা, এবং মোবাইল ফোন আছে, 2টো মোবাইল ফোন। অ্যাকর্ডিংলি NDPS অ্যাক্টের উপর একটি কেস হয়। তাদেরকে আজকে আমরা কোর্টে পাঠাবো এবং পুলিশ রিমান্ডে আনবো। এনে বিস্তারিত গাঁজার সোর্স থেকে আরম্ভ করে এগুলি বাকি যে ফিডব্যাক যেগুলি আছে সবগুলি আমরা বার করে আনবো। এবার প্রাথমিকভাবে কি জিজ্ঞাসাবাদে কোথায় থেকে তারা এই গাঁজাগুলো নিয়ে যাচ্ছে? প্রাথমিকভাবে আমরা ওরা বিহার নিয়ে যাবে এতটুকু ওরা স্বীকার করেছে। ত্রিপুরার কোথায় থেকে? ত্রিপুরার কোথায় থেকে ওরা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, সেটা আমাদেরকে ভালোভাবে ভেরিফাই করতে হবে। তারা কি ত্রিপুরার না বিহারের? এরা বিহারের। এদের নাম হচ্ছে রূপেশ কুমার, আরেকজন মহিলার নাম হচ্ছে। ঘটনাটা হয়েছে আমরা বাড়িতে আসছিলাম না, তো আজকে সকালবেলা বাড়িতে এসে দেখি মেন গেটের এদিকে মানে বাউন্ডারি গেট তালা ধরে আছে। আর তারপরে আপনার এই গিলের যে গেট আছে এই গেট ভাঙছে, ব্যাংকের ভিতরে এই দরজাটা ভাঙছে, এই দরজাটা ব্যাংকের সেটা দিকে সেটা ঘরে যা ছিল সোনা লঙ্কার টাকা পয়সা সব নিয়ে গেছে। কত টাকা টাকা নিচ্ছে? টাকা নিচ্ছে ধরুন না 30-40 হাজার টাকা ক্যাশ টাকা নিচ্ছে, আর সোনা লঙ্কা 4-5 গুণের মতো সোনা লঙ্কা নিচ্ছে। হঠাৎ করে এরকম বিশাল করে এরকম চুরের একটা মানে উপদ্রব, কি বলবেন? এখন আমরা অ্যাকচুয়ালি দেখেন এখানে আইসি যে মানে 7-8 মাস হয়েছে,
আমরা ওই পাড়াতে আর একটা বাড়ি আছিল, ওই বাড়িতে যে মানে গর্তগুলো এত ভালো আছিল না, কিন্তু ওইখানে আমরা সবকিছু রেখে সেরা মানে যাইতাম কোনোখানে গেলে, কিন্তু কিছু হয়েছে না। কিন্তু এখানে তো এরকম ঘটনা বলাই যায় না, আমি বলতে পারি নাকি মানে কি কুমার। কি নাম এই জায়গাটার? এই জায়গার নাম উত্তর বজরপুর। আপনার নাম? মন্টু দেবনাথ। থানাতে খবর তো হয়েছে? আমার এক বাইরে কইছিলাম ফোন করার লেগে। আইসেন এখন পুলিশ? না আইসলাম মনে হয়। আমাদের পিএমসি শেখেরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, আমরা গতকালকে 4:30 স্কুল বন্ধ করে গিয়েছি। আজকে যখন সকালের আমাদের যারা স্কুলের সকালের স্টাফরা আছে মর্নিং সেকশনের, ওনারা সকাল 6:20 স্কুলে আসে। স্কুলের মেইন 2টা গেট খুলে তারা ভিতরে ঢুকার পরই দেখে হেডমাস্টার মশাই রুম, যে দুপুরের হেডমাস্টার মশাই রুম দরজা ভাঙ্গা খোলা, এবং সঙ্গে সঙ্গে তারা আমাকে জানিয়েছে যে তার স্কুলের রুম ভাঙ্গা, আরো কয়েকটা রুম তারা ভাঙ্গা দেখতেছে। কি ভাঙ্গা দেখেছে? মানে রুমের দরজাগুলি ভাঙ্গা প্রথমে আমাকে জানিয়েছে। তো আমি বললাম সঙ্গে সঙ্গে থানাকে জানাও, এবং সঙ্গে সঙ্গে তারা আমতলী পিএসকে জানিয়েছে। এখানে লোকাল যারা এসএমসির চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা আছে ওনাদেরকেও আমি জানিয়েছি ফোনে। আমি আগরতলা থেকে এসেছি, এসে দেখলাম ইতিমধ্যে পুলিশও এসেছে, আমতলী থানার পুলিশ কর্তৃপক্ষ। আমরা দেখলাম যে নেচিমের রুমের 2টা আলমারি ভাঙ্গা, এরপরে এই জেন্টসের যে স্টাফ রুম সেখানে 3টা আলমারি ভাঙ্গা, এক্সামে 7টা আলমারি ভাঙ্গা এক্সাম রুমের, তারপরে দরজা ভাঙ্গা, এই নার্সারি রুমের দরজা ভাঙ্গা, তারপর আমাদের যে 2টা গেট আছে মূল বিল্ডিং এর, একটা পশ্চিম দক্ষিণ দিকের মেইন মানে কলাপসেবল গেটের এখানে 2টা মানে তালা দেওয়া না, 2টা তালাই ভাঙ্গা। এইভাবে আমরা দেখলাম, এবং পুলিশ সবগুলো দেখলো, তদন্ত করলো, তারা বিভিন্ন কিছু লিখে নিয়েছে কি কি ভেঙেছে। এই হলো আমাদের প্রাথমিক অবস্থা, আমরা এইগুলি দেখতে পেয়েছি। কি কি নিয়েছে? আমাদের দেখার মধ্যে কিছুই আমরা দেখি না নিতে, তবে এইচএমের যে রুমটা, এই রুমের মধ্যে আমার 2টা আলমারি ছিল। এই একটা আলমারির মধ্যে আমাদের মানে অত 1000 খানেক টাকা ছিল। এই টাকাটা আমাদের পাসবুক কতগুলো ছিল, ব্যাংকের পাসবুকের ভিতরে ছিল। এখানে ইদানিং মানে আমাদের ছেলেরা এই গতকালকে আমাদের মানে স্কুল লেভেল বিজ্ঞান ভিত্তিক স্কুল লেভেল সায়েন্স এক্সিবিশন হয়েছে, কিছু টাকা তারা বিভিন্ন মানে এক্সিবিশনের জন্য কেনার জন্য এখান থেকে কিছু টাকা তাদেরকে দেওয়া হতো। এখানে হয়তো 1000 খানেক টাকা ছিল। এই টাকাটি তারা আমরা আমাদের নজরে আছে, এখন পর্যন্ত আমাদের নজরে যা আসলো আপাতত। আচ্ছা স্যার, একটা বিষয়, স্কুলে কি নাইট গার্ডের কোনো ব্যবস্থা আছে? না, আমাদের স্কুলে কোনো নাইট গার্ড নেই। স্কুলে অনেকদিন ধরে আমি স্কুলে নাইট গার্ড নেই। যেহেতু নাইট গার্ড নেই, সেই বিষয়ে আপনি সরকারের কাছে কি আবেদন রাখবেন? আমরা নিশ্চয়ই আমাদের